ওয়েলকাম টু কেপি জিনিত একাডেমি। আমি সৌগত তোমাদের সাথে ইতিহাসের একটা নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের যে সিরিজটা চলছিল সেখানে আমরা আজকে সুলতানি যুগের লাস্ট ক্লাসটা করব, তারপর আমরা চলে যাব মুঘল যুগে। এবং এই ক্লাসগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা লাইক কমেন্ট করে আমাদের জানাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের প্রশ্নে চলে যাই। দেখো, প্রথম যে প্রশ্নটি এখানে আছে যে দিল্লির কোন সুলতানের আমলে সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল, এটা রেলওয়ে এনটিপিসি তে এসেছিল প্রশ্নটা। তাহলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। অপশন এ আছে মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি সিকান্দার লোদি, অপশন ডি গিয়াসুদ্দিন বলবন। তাহলে কোন সুলতানের আমলে এটা আমাদের জেনে নিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের শাসক এবং তুগলক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। 1320 থেকে তুগলকদের শাসনকাল শুরু হয়েছিল, 1320 থেকে 1414, অর্থাৎ এটা দীর্ঘদিনের শাসন তাদের ছিল। এই সময়ের মধ্যে মোহাম্মদ বিন তুগলক, তার সম্পর্কে আমরা অনেক তথ্য জানি যে তাকে বলা হচ্ছে যে পাগল রাজা। এই তথ্যগুলো আমরা আগেও আলোচনা করেছি। তো এই সময়ের মধ্যে এদের রাজত্বকাল ছিল এবং দিল্লির যতগুলো সুলতানি বংশ ছিল সব থেকে বড় সাম্রাজ্য সীমানা সর্বাধিক বিস্তার লাভ করেছিল বিন তুগলকের সময়। এখানে উল্লেখ্য যে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালের সময় বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু উত্থান হয়েছিল। চলে আসা যাক পরের প্রশ্নে। নিম্নের কোন সম্রাট দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? অপশনে দেখো মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ বিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দিল্লি থেকে দেবগির দৌলতাবাদে রাজধানী স্থানান্তর। এই দৌলতাবাদের আগের নাম ছিল দেবগিরি। এই দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। এখানে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। এখান থেকে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম যে মোহাম্মদ বিন তুগলক তিনি যে সমস্ত ডিসিশন গুলো নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল রাজধানী স্থানান্তর। যদিও তার এই রাজধানী স্থানান্তরের যে পরিকল্পনা সেটা সফল হয়নি। ঠিক আছে, এখানেও তিনি কিন্তু ব্যর্থতার মুখই দেখেছিলেন। পরের প্রশ্নে চলে আসি। কোন সুলতান তুর্কানি চেহেলগানির ক্ষমতা ভাঙতে ও ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন? তুর্কানি চেহেলগানি, অর্থাৎ তুর্কানি চেহেলগানি মানে কি? এখানে 40 জন তুর্কি অভিজাতদের নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়েছিল এবং তারা সুলতানকে বিভিন্ন কাজে সাহায্য করতেন। এবং এই যে সংগঠনটা এটা তৈরি করেছিলেন কে? এটা তৈরি করেছিলেন ইলতুৎমিশ, তাই তো? তাহলে এই সংগঠনটা ভেঙেছিলেন কে? এখানে অপশনে দেখো ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন তিনি নিজেও 40 চক্রেরই সদস্য ছিলেন বা এই যে তুর্কানি চেহেলগানির সদস্য ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংগঠন যদি থেকে থাকে তাহলে এই সংগঠন থেকে অন্য নেতারা তারাও কিন্তু সিংহাসন দখল করতে পারে। তাই তিনি নিজের সিংহাসনটাকে সুরক্ষিত করার জন্য এই সংগঠনটাকে তিনি নষ্ট করে দিয়েছেন। পরের প্রশ্নে আসি। জালালউদ্দিন প্রতিষ্ঠিত খলজি বংশের সময়সীমা উল্লেখ করো। অপশনে দেখো 1190 থেকে 1220, অপশন বি 1320 থেকে 1377, অপশন সি 1290 থেকে 1320, অপশন ডি 1220 থেকে 1290। তাহলে জালালউদ্দিন খলজি, এখানে একটা উত্তর তোমরা পেয়ে গেলে যে খলজি বংশ এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। এইভাবে তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন এবং তোমাদের যে জ্ঞান সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়াতে পারবে। এই জায়গাগুলো অবশ্যই ট্রাই করো খাতাতে নোট ডাউন করে রাখার। তাহলে জালালউদ্দিন হচ্ছেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। তাহলে এবার তাদের সময়কালটা জেনে নেওয়া যাক। এখানে সঠিক উত্তর যেটা আছে সেটা হচ্ছে 1290 থেকে 1320 এই সময়কালে। এবার লক্ষণীয় বিষয় যে 1290 পর্যন্ত ছিল দাসদের শাসন ব্যবস্থা এবং 1290 থেকে 1320 এই যে সময়কালটা এটা ছিল খলজিদের শাসন। 1320 থেকে 1414 এই যে সময়কালটা সেটা ছিল তুগলকদের শাসন ব্যবস্থা। 1414 থেকে 1451 এই যে দীর্ঘ সময়টা, এই সময়টাতে কারা শাসন করতো? সৈয়দরা। এবং 1451 থেকে 1526 এই যে সময়কালটি সেখানে শাসন করতেন লোদিরা। এইভাবে পরপর বংশগুলো কিন্তু দিল্লি সুলতানিদের দ্বারা শাসন করেছে। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম 1290 থেকে 1320। চলো এবার পরের প্রশ্নে আসি। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন দেখো বলবন, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ আলাউদ্দিন খলজি।
এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এবার একটুখানি জেনে নেওয়া যাক, এই যে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির কৃতদাস, অর্থাৎ তাকে ক্রয় করা হয়েছিল। কোথা থেকে ক্রয় করা হয়েছিল? ক্যাম্বে থেকে তাকে ক্রয় করা হয়েছিল, এবং 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে কেনা হয়েছিল বলে তাকে বলা হচ্ছে হাজার দিনারি। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন থেকে কতগুলো উত্তর আমরা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন সেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তিনি কৃতদাস ছিলেন সেটা জানা যাচ্ছে, ক্যাম্বে থেকে তাকে ক্রয় করা হচ্ছে সেটাও জানা যাচ্ছে, আবার তার আরেকটা নাম ছিল হাজার দিনারি। তাহলে এই তথ্যগুলো অবশ্যই নোট ডাউন করে রেখো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই কাজে লাগবে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন? তাহলে যে শাসনকালগুলো আমরা বলে গেলাম, শাসনকালগুলো ভাবলেই বুঝতে পারবে যে কোন সময়ের শাসন। তাহলে সৈয়দ বংশের যে শাসনকাল সেটা ছিল 1414 থেকে 1451 এই সময়কাল। এই সময়কালে সৈয়দরা শাসন করত। অপশন এ তে খিজির খাঁ, অপশন বি মোবারক শাহ, অপশন সি মোহাম্মদ শাহ, অপশন ডি আলাউদ্দিন আলম শাহ। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, অর্থাৎ খিজির খাঁ। এখানে একটা তথ্য মনে রাখবে তোমরা, যে তিনি হচ্ছেন দিল্লি সুলতানির একমাত্র শাসক যিনি কোনোদিন সুলতান উপাধি কিন্তু গ্রহণ করেননি, ঠিক আছে। এবং তিনি ছিলেন তৈমুরলং তার সেনাপতি ছিলেন, এবং তৈমুরলংয়ের প্রতিনিধি হিসাবে তিনি ভারত শাসন করতেন। তৈমুরলংয়ের মৃত্যুর পরবর্তী সময়ে তৈমুরলংয়ের ছেলে শাহরুখ তার প্রতিনিধি হিসাবে তিনি ভারতে শাসন করতেন, ঠিক আছে। তিনি কোনোদিন সুলতান উপাধি গ্রহণ করেননি। পরের প্রশ্নে আসি, মধ্যযুগীয় ভারতে জিতল শব্দটির অর্থ কি? ওজন, আহার, মুদ্রা না খেলা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ মুদ্রা। এই সম্পর্কে একটু তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি। এই যে জিতল আর টঙ্কা, এই যে মুদ্রা দুটি, এই মুদ্রা দুটির সূচনা হয়েছিল কার সময়ে? অর্থাৎ ইলতুৎমিশের সময়। ইলতুৎমিশ এই দুটি মুদ্রা এখানে প্রচলন করেছিলেন ভারতে। পরের প্রশ্নে আসি, নিম্নের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব ইবন বতুতাকে দিল্লির মুখ্য কাজী মানে কিন্তু এখানে বিচারক হিসেবে নিয়োগ করেছিলেন? অপশন এ গিয়াসউদ্দিন বলবন, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের জেনে নিতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা, অর্থাৎ যার আমরা কথা এখানে জানতে পারছি, এই যে ইবন বতুতা, তিনি আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন এবং তার রাজসভায় দীর্ঘদিন ছিলেন। তিনি অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক তাকে দিল্লির প্রধান কাজী পদে নিয়োগ করেন এবং চীনে তাকে রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হয়েছিল। এবার পরের প্রশ্নে আসি, মোহাম্মদ বিন তুগলক কোন কাজে পারদর্শী ছিলেন? শিল্পকলা, সঙ্গীত, হস্তলিপি না দর্শন? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে হস্তলিপি বা ক্যালিওগ্রাফি। এখানে মনে রাখতে হবে সুলতানি যুগের যতজন শাসক ছিলেন সব থেকে শিক্ষিত ছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুগলক, তিনি সব থেকে শিক্ষিত ব্যক্তিত্ব, এবং ক্যালিওগ্রাফি যে বা হস্তলিপি যেটা, এটাতে তিনি খুবই পারদর্শী ছিলেন। পরের প্রশ্নে আসি, নিচের কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ পদ্ধতির সূচনা করেন? এখানে অপশনে দেখো আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ বলবন না ফিরোজ শাহ তুগলক। তাহলে এখানে সঠিক উত্তরটা কি? এটা তোমাদের একটা জানা কোশ্চেন সবাইকার কাছে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, অর্থাৎ আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ এই জন্য করেছিলেন কারণ তিনি একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং সেনাদের সরাসরি বেতন দিতেন তিনি। তাহলে এত বড় একটা সেনাবাহিনীকে ভরণ পোষণের জন্য তার বাজার দর নিয়ন্ত্রণ করা কিন্তু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন এবং এরকমও জানা যায় যে কোনো বিক্রেতা যদি ওজনে কম দেয় তাহলে তার শরীর থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এই রকমের কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলেন। বারিদ, গুপ্তচর তাদেরকে নিয়োগ করেছিলেন যাতে বাজার দর নিয়ন্ত্রণ নীতি ঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা যায়, ঠিক আছে। অর্থাৎ তিনি খুব স্ট্রিক্ট ভাবে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। পরের প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? এই যে তুগলক বংশ, এদের শাসনকাল আমরা বললাম একটুক্ষণ আগেই যে 1320 থেকে 1414, একটা দীর্ঘ সময় তারা শাসন করেছে। তাহলে এখানে অপশন হবে গিয়াসউদ্দিন তুগলক, নাসিরউদ্দিন মোহাম্মদ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গিয়াসউদ্দিন তুগলক। তিনি 1320 খ্রিস্টাব্দে তুগলক বংশের শাসনের সূচনা করছেন খলজি বংশের পতন ঘটিয়ে। পরের প্রশ্নে আসি,
তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে? অপশন এ গিয়াসউদ্দিন বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি ফিরোজ শাহ তুগলক। অপশন সি মোহাম্মদ বিন তুগলক। অপশন ডি দ্বিতীয় গিয়াসউদ্দিন তুগলক। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তাকে বলা হচ্ছে সুলতানি যুগের আকবর। সুলতানি যুগের আকবর বলা হয় তাকে, এটা মাথায় রাখা উচিত, কারণ অনেক সময় এখান থেকে প্রশ্ন এসেছে যে সুলতানি যুগের আকবর কাকে বলা হয়। সুলতানি যুগের আকবর বলা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। সুলতানি যুগে কৃষি উন্নতির জন্য আমিরি কোহি এই যে দপ্তরটা বা কৃষি বিভাগ, তার পত্তন করেন কে? পত্তন, এখানে পত্তন শব্দটা দেখো ভালো করে। এখানে পত্তন শব্দের অর্থ স্টার্ট অর্থাৎ সূচনা, আর তদন্তনে হলে সেটা হচ্ছে স্টপ অর্থাৎ পতন। ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ অপশন সি। এখানে একটা বলে রাখি যে তুগলক শাসকরা তারা কিন্তু এটা অনুধাবন করতে পেরেছিলেন যে ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, তাই এখানে কৃষির উন্নতি আগে দরকার, এবং সেই জন্য তারা কৃষিকে বারবার প্রমোট করছেন। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ফিরোজ শাহ তুগলক তিনি 6টা খাল খনন করছেন, সেচ খাল, এবং কৃষকদের তাগাবি ঋণ প্রদান করছেন। হ্যাঁ, অল্টারনেটিভ যে ফার্মিং তার ব্যবস্থা করছেন, ফলের চাষ করছেন। এইভাবে তারা কৃষিকে কিন্তু উৎসাহ দিয়েছিলেন, অর্থাৎ তুগলকরা সকলেই কিন্তু কৃষিকে উৎসাহ দিচ্ছিলেন। পরের প্রশ্ন, দরিদ্রদের চিকিৎসার জন্য দার উল সাফা এই যে প্রতিষ্ঠা করছে কে? কুতুবউদ্দিন আইবক, বলবন, রাজিয়া না ফিরোজ শাহ তুগলক? তাহলে দারুল সাফা কি? এটা হচ্ছে একটা চ্যারিটেবল হসপিটাল, যেখানে ট্রিটমেন্টের জন্য সাধারণ মানুষকে বা দরিদ্র মানুষকে কোনো রকমের পয়সা নেওয়া হতো না। অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে আসি। দিল্লিতে লোদি বংশের শাসন, লোদি বংশের শাসনের প্রতিষ্ঠা করছেন কে? বহলুল লোদি, দৌলত খান লোদি, ইব্রাহিম লোদি, আহমেদ লোদি। এখানে মনে রাখতে হবে যে লোদি বংশ যারা, লোদিদের সম্পর্কে দুটো কথা জেনে রাখতে হবে। এক হচ্ছে লোদিরা ছিল আফগান বংশোদ্ভূত, আফগান শক্তি ছিল এরা। আর একটা এদের সময়কাল 1451 থেকে শুরু করে 1526, এই সময়কালের মধ্যে তারা শাসন ব্যবস্থায় ছিলেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ বহলুল লোদি। এবং যে ইব্রাহিম লোদির কথা আমরা দেখতে পাচ্ছি, ইব্রাহিম লোদি হচ্ছেন শেষ শাসক। শেষ শাসক কিসের? তিনি একদিকে ছিলেন লোদি বংশের, লোদি বংশের শেষ শাসক, অন্যদিকে তিনি সুলতানিরও শেষ শাসক। তিনি সুলতানিরও শেষ শাসক ছিলেন। পরের প্রশ্ন, দিল্লি সুলতানির পতন কখন ঘটে? পতন অর্থাৎ কখন এটা ধ্বংস হচ্ছে? অপশনে দেখো, অপশন এ 1526, অপশন বি 1524, অপশন সি 1527, অপশন ডি 1528। তাহলে সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। কি ঘটনা ঘটেছিল? 1526 খ্রিস্টাব্দে আমরা জানি যে পানিপথের প্রথম যুদ্ধ ঘটে। পানিপথের প্রথম যুদ্ধ ঘটে, এবং এই যে যুদ্ধটা ঘটেছিল, এই যুদ্ধে প্রতিপক্ষ কে ছিল? ইব্রাহিম লোদি এবং তার সাথে বাবর, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তিনি ছিলেন এই প্রতিপক্ষ। এবং এই যুদ্ধে দেখা যাচ্ছে কি ইব্রাহিম লোদির পরাজয় হচ্ছে, তার পরাজয় হচ্ছে, এবং তিনি একমাত্র দিল্লি সুলতানির শাসক যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন। এই তথ্যটাও তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি? অপশন এ, অর্থাৎ 1526। পরের প্রশ্নে আসি। দরবারে সিজদা এবং পাইবস এই যে প্রথা দুটি কে চালু করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন, নাম অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তাহলে সিজদা আর পাইবস এটি কি একটু জেনে নেওয়া দরকার। সিজদা হচ্ছে সুলতানের সামনে, সিংহাসনের সামনে যে নতজানু হওয়া, সেটাকে বলছে সিজদা। এবং পাইবস কোনটা? পাইবস হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা। এই দুটি প্রথাই ছিল পার্শ্বিক প্রথা। ওকে, এবং এর প্রশ্ন অনুযায়ী আমাদের জানতে হবে যে কে প্রথাটা প্রবর্তন করছেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন তার রাজসভাতে এই দুটি পার্শ্বিক প্রথার প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্নে আসি। নিম্নের কোন মরক্কোর পর্যটক
মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। এটা কিছুক্ষণ আগে আমি আনসারটা বলেছি, সুতরাং এটা আমি আর বলবো না, এটা তোমাদের জন্য কমেন্ট করে জানাও আমাকে, এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? এটা আমাকে কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু অ্যান্সারটা জানাবে তোমাদের কাছ থেকে, এটা আমি আশা করছি। পরের প্রশ্নে আসি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা যে কোশ্চেনটা তোমাদের করেছি, এই কোশ্চেনটাকে কিন্তু তোমাদের কাছে অবশ্যই আমরা অ্যান্সারটা দাবি করছি। কারণ কি? কারণ আমরা জানি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখছো, এবং মন দিয়ে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু উত্তরটা তোমরা দিতে পারবে, আশা করছি উত্তর দেবে। পরের প্রশ্ন, দিল্লির রাজা এবং প্রশাসনিক প্রসঙ্গে মুক্তি শব্দের অর্থ কি? মুক্তি, এখানে অপশন আছে গ্রাম পঞ্চায়েত প্রধান, জেলা স্তরের বিচার বিভাগ, জমিদার বা ইকতাদার, ইকতাদার এবং গ্রামের মধ্যে জনগোষ্ঠীর প্রধান। তাহলে এখানে সঠিক উত্তরটা দেখে নিই, এটা সঠিক উত্তর হচ্ছে জমিদার বা ইকতাদার। পরের প্রশ্নে চলে আসি। ভারতের তোতা পাখি, একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ছোট থেকে তোমরা পড়ে পড়েই আসছো, জানো এই কোশ্চেনটার উত্তর, এটা তবু আমি বলবো ভেরি 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 ইম্পর্টেন্ট, তাও বলবো এটা। তাহলে সঠিক উত্তর কি? তানসেন, ইবন বতুতা, গিয়াসউদ্দিন খলজি না আমির খসরু? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ আমির খসরু। আমির খসরুকে বলা হচ্ছে ভারতের তোতা পাখি, ঠিক আছে। নেক্সট, তাহলে এই ছিল সুলতানি যুগ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো তোমরা যদি ফলো করো, আমার বিশ্বাস তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিএসসি ক্লার্কশিপের জন্য স্পেশাল ব্যাচ শুরু হয়েছে অফলাইন মোডে, এবং ওটা অনলাইনেও আসছে। তো তোমরা অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, কারণ পিএসসির এক্সামের জন্য অলরেডি কিন্তু সকালে প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কেপি জিনিত একাডেমির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, আর প্লিজ একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।